আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ফিন্যান্স ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। এবং একই সাথে আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং আমাদের প্রত্যেকটা অনলাইন ক্লাস মনোযোগ সহকারে সম্পন্ন করছো, অংশগ্রহণ করছো, কারণ পরীক্ষার জন্য প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আশা করব তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকছো। আজকের ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো নিকাশ কর পদ্ধতি। পূর্বের ক্লাসগুলোতে আমরা কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এরপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো, সংখ্যাত্মক পদ্ধতি, গুণবাচক পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। এবং আমি একই সাথে তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে ক্লাসের বাইরেও বই, আরও 2-3টি বই নিয়ে কিংবা ইন্টারনেটের সাহায্য নিয়ে পদ্ধতিগুলো সম্পর্কে বা টপিক সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য। আজকে একেবারে শেষের কেন্দ্রীয় ব্যাংকের শেষের টপিক নিকাশ কর পদ্ধতি। এটিও খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং আশা করব তোমরা মনোযোগ সহকারে এই টপিকটি নিয়ে শুনবে। এবং শেষের দিকে গিয়ে আমরা 2-3টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে আরও বেশি আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ ক্লাসটি শেষ করতে হয়। সেজন্য সময় স্বল্পতার কারণে আমরা 3টি সৃজনশীল প্রশ্ন নিয়ে শেষের দিকে আলোচনা করব। চলো তাহলে আমরা নিকাশ কর পদ্ধতিটা কি সে সম্পর্কে প্রথমে জানি। নিকাশ কর এর সংজ্ঞা, ডেফিনেশন অফ ক্লিয়ারিং হাউস। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে নিকাশ কর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত একটি অভিনব ব্যবস্থা। অর্থাৎ আচ্ছা, আমি পুরোটাই পড়ে নিই, তারপর আমরা এটা নিয়ে আরও একটু আলোচনা করব। যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আন্তঃব্যাংক অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ব্যাংকের মধ্যে যে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে, অর্থাৎ লেনদেনগুলো সমাপ্ত করার ক্ষেত্রে নিকাশ কর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত একটি অভিনব ব্যবস্থা। পৃথিবীর প্রথম নিকাশ কর ব্যবস্থা চালু করে ব্যাংক অফ ইংল্যান্ড। সাধারণত আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির স্থলকেই নিকাশ কর বলে। অর্থাৎ এইখানে দুটি ব্যাংকের বা দুইয়ের অধিক ব্যাংকের মধ্যকার দেনা পাওনাগুলো নিষ্পত্তি করা হয়, সে স্থানকেই নিকাশ কর বলে। কিন্তু আমরা যদি ব্যাপকভাবে জানার চেষ্টা করি বা বুঝতে চাই, তাহলে হলো নিকাশ কর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট ব্যবস্থাপনার শরণাপন্ন হয় এবং তারই তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। আচ্ছা, এই যে আমরা সংজ্ঞাটি পড়লাম, এখানে আমরা একটা কথা বললাম তালিকাভুক্ত ব্যাংকসমূহ। অনেক সময় আমাদের প্রথম অধ্যায়েই আমাদের
বলা হয়েছে তালিকাভুক্ত ব্যাংক বলতে কী বোঝায়? যারা কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলার অঙ্গীকার করে, কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত হয়, সেই সকল বাণিজ্যিক ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। হ্যাঁ, এখন নিকাশগর সুবিধাটা কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংকসমূহকেই দিয়ে থাকে। তাই আমরা সংজ্ঞায় বলেছি, ব্যাপক অর্থে নিকাশকর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট ব্যবস্থাপনার শরণাপন্ন হওয়া কেন্দ্রীয় ব্যাংকের ধারস্থ হওয়া এবং তারই তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি করে। উল্লেখ্য, বর্তমানে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবস্থার উদ্ভবের ফলে ব্যাংক কর্মকর্তাদের আর কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ করে নির্দিষ্ট সময়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়ে না। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে এরূপ চেক সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ করে, যা এসসিএইচ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, বাংলাদেশে যেটি বিএসসিএইচ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস নামে পরিচিত, সেখানে প্রেরণ করে। অর্থাৎ আমরা এখানে দেখছি, পূর্বে নিকাশকর ব্যবস্থায় ছিল যে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের চেক সংক্রান্ত বা লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়। কিন্তু বর্তমানে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করেই তারা করে, তারা চেক সংক্রান্ত যে সকল লেনদেন রয়েছে সেগুলো তারা নিষ্পত্তি করতে পারে, যার জন্য এটিকে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি হলো আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি স্থল। এটি একটি প্রাত্যহিক লেনদেনেরও নিষ্পত্তির ব্যবস্থা, আর এটি কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট সময়ে সদস্য ব্যাংকসমূহ বা তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের পাওনার প্রমাণ ও বিবরণ সমেত বিবরণাদি এখানে ইমেজ আকারে প্রেরণ করে ইলেকট্রনিক পদ্ধতি অনুসরণ করেই কেন্দ্রীয় ব্যাংক সদস্য সময়ের হিসাবকে ডেবিট বা ক্রেডিট করে লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা করে। আমরা পুরো প্রক্রিয়াটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি স্থান এবং এটি তত্ত্বাবধান করে কেন্দ্রীয় ব্যাংক, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, এবং এটি ইলেকট্রনিক ক্লিয়ারিং পদ্ধতি অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। এখন আমরা পরবর্তীতে জানব বাংলাদেশে অটোমেটেড ক্লিয়ারিং হাউসে কিন্তু দুটি উপাদান রয়েছে, অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম BACPS, অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। এটা যে ব্যাংকসমূহে জমাকৃত চেক বা এই ধরনের দলিলাদি থেকে উদ্ভূত দেনা পাওনার নিষ্পত্তির জন্য BACPS এর যে ব্যবস্থার দায়িত্ব পালন করে তাকে BACPS বলে। অর্থাৎ ক্লিয়ারিং হাউসের, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের যেই ব্যবস্থাটি জমাকৃত চেক বা ধরনের দলিলাদি থেকে দেনা পাওনার নিষ্পত্তির জন্য বা দেনা পাওনার নিষ্পত্তির ব্যবস্থা করে,
তার দায়িত্ব পালন করে থাকে বিএসসিপিএস বলে। এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে উপস্থাপিত হলে এইরূপ প্রক্রিয়া ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দ্রুততার সাথে দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। বিএসসিপিএস এর মাধ্যমে অবশ্যই MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন চেক উপস্থাপন করতে হয়। কারণ MICR চেক উপস্থাপন না করলে কিন্তু এই প্রক্রিয়াটি অনুসরণ করা যাবে না, কারণ এই ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে বিএসসিপিএস পদ্ধতির ক্ষেত্রে তারা কি করে থাকে, তারা চেকের ইমেজ স্ক্যান করে ওই যে সিস্টেমে এটি কি প্রেরণ করে থাকে, বিএসসিপিএস সিস্টেমে প্রেরণ করে থাকে, তারপর অটোমেটিক এটি কি চেক নিষ্পত্তি হয়ে যায় বা লেনদেন নিষ্পত্তি হয়ে যায়। এক্ষেত্রে বিএসসিপিএস দুভাগে কাজটি সম্পন্ন করে থাকে, যে উচ্চ মূল্যের চেক, সাধারণ মূল্যমানের চেক। উচ্চ মূল্যের ক্ষেত্রে 5 লক্ষ টাকার অধিক চেকগুলো, আর সাধারণত তার কম মূল্যেরগুলোকে সাধারণ মূল্যমানের চেক বলা হয়। এবং এগুলোর জন্য এই যে উচ্চ মূল্যের চেক, সাধারণ মূল্যমানের চেক, এগুলোর জন্য নির্দিষ্ট সময় থাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আলাদা আলাদা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি কী করতে হয়, প্রেরণ করতে হয়। এই যে আমরা দেখলাম যে এটি হলো বাংলাদেশে BSCH বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের দুটি উপাদানের একটি উপাদান সম্পর্কে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, যে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, যেটি অটোমেটিক্যালি এই সিস্টেমে যদি প্রেরণ করা হয় তাহলে অটোমেটিক্যালি এটি কি প্রসেসিং হয়ে যাবে, অর্থাৎ লেনদেন নিষ্পত্তি হয়ে যাবে। এখন আমরা যে পদ্ধতি সম্পর্কে জানব সেটি হলো এখন আমরা জানব বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, BEFTN, অথবা এটাকে EFT ও বলা হয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। বাংলাদেশ স্বয়ংক্রিয় নিকাশগড় ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ সেবা হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরাসরি ফান্ড বা অর্থ স্থানান্তরের ব্যবস্থা, ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা। এই জন্য এটিকে বলা হয় বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি অর্থ স্থানান্তরের বা পরিশোধের এই ব্যবস্থাকেই BEFTN বা EFT বলে। 28শে ফেব্রুয়ারি 2011 হতে কেবল ক্রেডিট লেনদেনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। ক্রেডিট লেনদেন মানে হলো শুধুমাত্র ঋণ জাতীয় লেনদেনগুলোর নিষ্পত্তির জন্য এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এর কার্যক্রমের পরিধি সম্প্রসারণ এবং এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে 15 সেপ্টেম্বর 2011 হতে BEFTN এর মাধ্যমে ডেবিট লেনদেনও শুরু হয়। এরই ফাঁকে তোমাদেরকে একটা কথাই বলে রাখি, যে এখানে আমরা কিছু কি শব্দ ইউজ করছি, যেমন BSCPS বা BEFTN, এই সমস্ত শব্দগুলোর পূর্ণরূপ জেনে রাখা নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কোন তারিখ হতে BEFTN এর কার্যক্রম শুরু হয়, এগুলো নৈবিত্তিক প্রশ্নের জন্য মনে রাখাটা জরুরি। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি BEFTN বা EFT সম্পর্কে জানলাম। এবার আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে আমি আবারও বলে দিচ্ছি যে শুধুমাত্র এগুলো নয়, আরও 2016 থেকে 2019 বিভিন্ন বোর্ডের
যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল প্রশ্নে, ওই প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক ওই প্রশ্নগুলো তোমাদের সমাধান করা উচিত এবং বেশি বেশি অনুশীলন করা উচিত। এবং আমাদের মেইন যে বইটা ওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়া উচিত সৃজনশীল প্রশ্নের জন্য, যে কোনো প্রশ্নের জন্যই, সেটি জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক হোক, কিংবা প্রয়োগ উচ্চতর দক্ষতার স্তরে। আমি এখানে চাইলে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারতাম, যেমন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য, কিন্তু আমি দেইনি, কারণ আমি চাই তোমরা দুইটা বই অনুশীলন করো এবং বইয়ে যা প্রশ্ন আছে সবগুলোই পড়ো। কোনো প্রশ্ন সুনির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে আসলে যে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা যায় না, সাজেশন নির্ভর পড়াশোনা করে আসলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা যায় না। পাশ করা অনেক সময় যায় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। তাই বইয়ের প্রত্যেকটা প্রশ্নই জেনে থাকা ভালো, বা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্ন কয়েকটা দেখি। যে প্রশ্নটা প্রথমে, দেশে হঠাৎ করে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক খুবই উদ্বিগ্ন। পরিপত্র জারি করেছে এখন থেকে তাদের থেকে যদি ঋণ নেয়, এখন থেকে অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি ঋণ নেয়, কারা নেবে? বাণিজ্যিক ব্যাংকগুলো। তাহলে 1%-এরও অধিক হারে, অর্থাৎ যে সুদের হারে তারা ঋণ নিচ্ছে তার থেকে আরও 1% বাড়িয়ে দিল। 1%-এরও অধিক হারে, অর্থাৎ 6% হারে সুদ দিতে হবে। তার মানে পূর্বে তারা 5% হারে দিত, এখন 6% হারে সুদ দিতে হবে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো এটি না মানায় দ্বিতীয় পরিপত্রে জমা সঞ্চিতি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে যে জামানত দিতে হয় বা যে জামানতের পরিমাণ যেটা, সেটি 1% বৃদ্ধি করেছে। এতেও দু একটি ব্যাংক কার্যকর সাড়া না দেওয়ায় বাংলাদেশ ব্যাংক তাদের ঋণ সুবিধা স্থগিত করেছে। অর্থাৎ এখানে দুইটা পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম, যে সংখ্যাত্মক পদ্ধতি, গুণগত পদ্ধতি। তার মধ্যে আমি তোমাদেরকে বলেইছিলাম যে সংখ্যাত্মক পদ্ধতিগুলো, দুটো পদ্ধতি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয়, আমি এখানে সৃজনশীল প্রশ্নে 4টি প্রশ্ন থাকে, আমি শুধু প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নগুলো নিয়েই এখানে আলোচনা করছি। যে গ প্রশ্নে হচ্ছে, উদ্দীপকের প্রথম জারিকৃত পরিপত্র ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির মধ্যে পড়ে? ব্যাখ্যা করো। অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে কোন পদ্ধতির কথা বলা হয়েছে? তো তোমাদের কি মনে হয় এটা কোন পদ্ধতি হতে পারে সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে? হচ্ছে তোমরা অনেকেই ধরতে পেরেছ, হ্যাঁ এটি হবে ব্যাংক হার পদ্ধতি। যে ব্যাংক হারে আমরা কি দেখেছি, যে সুদের হার বাড়িয়ে কিংবা কমিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখন আমরা সেটাকে বলবো ব্যাংক হার পদ্ধতি। তো এই পদ্ধতিটা নিয়ে আমাদেরকে সুনির্দিষ্টভাবে আলোচনা করতে হবে গ প্রশ্নে। এখন ঘ প্রশ্নে কী লিখলো, যে ঋণ সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো। যেহেতু দেখা গেল যে দ্বিতীয় পদ্ধতিটা কি হতে পারে? দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু গুণগত পদ্ধতির মধ্যে পড়ে, যে জামানতি হারের প্রান্তিক হার পরিবর্তন। হ্যাঁ, জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন আমরা যেটা পড়েছিলাম পদ্ধতি, ওইটাই প্রয়োগ করা হলো। তারপরেও যখন কার্যকর সুফল পাওয়া যাচ্ছে না, তখন তারা কি করলো, বাংলাদেশ ব্যাংক ঋণ সুবিধাটা স্থগিত করার সিদ্ধান্ত নিল। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা আসলে কি যৌক্তিক, কারণ একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য অবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা কি সুষ্ঠু রাখার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা কিন্তু যৌক্তিক হিসেবে আমি বিবেচনা করছি। পরবর্তীতে আরও একটি বোর্ড কোয়েশ্চেন আমরা আলোচনা করছি। এটা কি, ঢাকার ব্যাংক পাড়ায় একটি বড় ব্যাংক আছে যাকে ব্যাংকদের মুরব্বি বলা হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় আছে যা তার কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। সব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্য প্রতিদিন সকল ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয়। অর্থাৎ আমাদের প্রশ্নটা উদ্দীপকটা আমরা যদি আবারও পড়ি তাহলে এখানে কি বলা হয়েছে, ঢাকার ব্যাংক পাড়ায় একটি বড় ব্যাংক আছে। আমরা জানি বড় ব্যাংক, সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংককেই বলা হয় ব্যাংকদের একটি দেশের যাবতীয় ব্যাংকের অভিভাবক বা মুরব্বি বলা হয়। ঢাকা ছাড়াও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় আছে যেখান থেকে তারা সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং সব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে আন্তঃব্যাংক বললে আমরা বুঝে যাব এটি কিসের কথা বলা হয়েছে, কি প্রতিদিন সকল ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয়। তো গ নম্বর, উদ্দীপকে যে ব্যাংকের কথা বলা হয়েছে তা কোন ব্যাংকের কথা বলা হয়েছে? তোমরা বুঝতেই পারছো এটা বাংলাদেশ ব্যাংকের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক হলো আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, আর এই সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্নে উদ্দীপকে উল্লেখিত যে কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে তা অন্যান্য ব্যাংক করতে পারে। অবশ্যই যে কার্যাবলীর কথা বলা হয়েছে সেটি হলো নিকাশ কর পদ্ধতি। আবার নিকাশ কর পদ্ধতি শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকই সম্পন্ন করতে পারে, অন্য কোনো ব্যাংক সম্পন্ন করতে পারে না। হ্যাঁ, তাই এই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে এই প্রশ্নে। এবং সর্বশেষ আমরা যেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটিও একটি বোর্ড কোয়েশ্চেন। দেখি, বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে দেশের জনগণ লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রাখাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি বিক্রয় করে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেল। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় সকল ব্যাংকের শাখাকে 40% কৃষি খাতে ঋণ দেওয়ার জন্য নির্দেশনা জারি করে। অর্থাৎ আমরা এখানে দুটা পদ্ধতির কথা দেখছি যা কেন্দ্রীয় ব্যাংক কি অনুসরণ করছে। গ নম্বর প্রশ্নে উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ্যাত্মক পদ্ধতির সাথে সম্পর্কিত? তোমরা কি ধরতে পেরেছ কোন সংখ্যাত্মক পদ্ধতির কথা বলা হয়েছে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আশা করি তোমরা ধরতে পারবে। ক্লাস যদি মনোযোগ দিয়ে করো অবশ্যই তোমরা ধরতে পারবা। পড়াশোনা মনোযোগ দিয়ে করলে এটা খুবই সহজ একটি বিষয় যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতিগুলোর মধ্যে খোলা বাজারে বিক্রি যে পদ্ধতিটা আমরা খোলা বাজার নীতি যেটা, সেই পদ্ধতির কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় যে পদ্ধতিটা খোলা বাজারের পদ্ধতি সেটাই কথায় আলোচনা করা হয়েছে, এবং সেই সম্পর্কে এই প্রশ্নে আমাদেরকে আলোচনা করতে হবে। শেষের প্রশ্নটাতে আমরা দেখছি যে কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথার্থতা মূল্যায়ন করো। আমরা প্রশ্নের প্রথমেই আমরা বলেছি এখানে কি কেন্দ্রীয় ব্যাংক দুটি পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে। একটি ছিল
খোলা বাজার পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি, এটা কোন পদ্ধতি হতে পারে তোমাদের কি মনে হয়? কেন্দ্রীয় ব্যাংকের এটা কিন্তু কোনো সংখ্যাত্মক পদ্ধতি নয়, এটি হলো কেন্দ্রীয় ব্যাংকের আরও একটি পদ্ধতি, গুণবাচক পদ্ধতিগুলো। তার মধ্যে তো অনেকগুলো পদ্ধতি আছে। কোনটি পদ্ধতি? তার মধ্যে এটি হলো কি ঋণের বরাদ্দকরণ পদ্ধতিটা। অর্থাৎ দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক কিছু সুনির্দিষ্ট খাত কি নির্দিষ্ট করে দেয়, সুনির্দিষ্ট কিছু ক্ষেত্র নির্দিষ্ট করে দেয়, যেখানে কেন্দ্রীয় ব্যাংক কি যেই খাতগুলো আসলে লাভজনক ক্ষেত্র নয় কিন্তু দেশের জন্য উপকারী, লাভজনক ক্ষেত্র নয়, কেন্দ্রীয় ব্যাংক সেগুলো জাতির সাথে বা দেশের মানুষের সাথে বলা হয় যে এই খাতগুলোতে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য। তখন সেই খাতগুলোকে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে, সেগুলোকে আমরা বলবো ঋণের বরাদ্দকরণ পদ্ধতি। এই পদ্ধতিটার কথাই আমরা এখানে দ্বিতীয় প্রশ্নে আমরা আলোচনা করব। আশা করি 3টা প্রশ্নই তোমাদের বুঝতে বা 3টা সৃজনশীল প্রশ্নই তোমাদের বুঝতে সহজ হয়েছে। এবং আমি তোমাদেরকে পরামর্শ দেব আমাদের 2016 কিংবা 2015 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যত রকমের প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বোর্ডের, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে সবগুলো তোমরা শেষ করে ফেলার জন্য, এই শেষ করে ফেললে তোমাদের জন্য পুরো বিষয়টাই সহজ হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেগুলো নিচে কমেন্টসের মাধ্যমে আমার কাছে জানতে চাইতে পারো। এবং এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।